মানুষের ছোট বাচ্চা কাচ্চাও থাকে হাইড্রোলিক মারলে সমস্যা, কিন্তু হাই রোডে হাইড্রোলিক ছাড়া চলতে গেলে তারা আমাদের যে হাইড্রোলিক এই হাইড্রোলিক মারলেও অনেক সময় মোটরসাইকেল আলাদা শোনে না, হেলমেট মাথায় থাকে। তারপর ইজি বাইক, তারপরে ওই যে ভ্যান রিক্সা, এরা তো মনে করেন চাপতেই চায় না, হেল্পারে কত চিল্লাবে তো হয় না। আমার যে ছোট টিটি হরে না সেতে মনে করেন যে কেউ শোনে না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন দোলা পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক পলাশ ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালোই। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি বর্তমানে কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ হাওলাদার, আমি এখন বর্তমান দোলা পরিবহনে আছি। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, সেই শুরুর গল্পটা যদি বলতেন। আসলে তো অনেক ঘটনা, ছোটবেলা থেকেই মোটর গাড়িতে আসার একটা চিন্তা ভাবনা, লেখাপড়া বাদ দিয়ে এলো এই মোটর গাড়িতে আসার একটা গাড়ির প্রতি খুব একটা টান। এই সেইখান থেকে আর কি মোটর গাড়িতে 2008 সাল থেকে। মানে কিভাবে আসা হয়েছিল ঘটনাটা যদি একটু বিস্তারিত ভাবে জানাতেন তাহলে ভালো হতো আর কি। আসলে এত কিছু বিস্তারিত তো অনেক দিনের ঘটনা। ছোটবেলার থেকে এলো মোটর গাড়িতে খুব টান, সেইখান থেকে আর কি মহাখালী বাস টার্মিনালে যাই, আমি ওইখান থেকে আর কি হেল্পারি করি, সুপারভাইজার করি, তারপরে আমি ওইখানে চান্স পাই। আচ্ছা, তো এই গাড়ি চালানো শিখতে তো একজন ওস্তাদের হাত ধরেই শেখা লাগে। এটা তো 100বার, যে কোনো জিনিস শিখতে হলে ওস্তাদ তো। আপনার ওস্তাদ সম্পর্কে যদি কিছু বলতেন এবং তার থেকে এই গাড়িটা চালানো কিভাবে শেখা হয়েছিল যদি এই বিষয়ে বলতেন। আমার ওস্তাদদের সাথে আমি অনেক দিনই রয়েছি, ছোটবেলার থেকেই আমি যখনই মোটর গাড়ি তখনই আমার একটা ওস্তাদের সাথে ছিলাম মহাখালী, তার কাছ থেকেই আমি সর্বশেষ তার কাছেই আমি, আর শুরুটাও তার কাছে। আচ্ছা, সেই আমার সবকিছু যা কিছু বুঝানোর পরে বুঝাইতে, সে আর জীবনে কোনদিন গাড়ি চালায় না আমাকে দেওয়ার পরে। আচ্ছা, তো কিভাবে চালানো শেখা হয়েছিল? চালানো আসলে গাড়ি চালানো নিজের অভিজ্ঞতা, এটা তো আসলে কেউ হাত ধরে শেখানো না। আমার যে কোনো একটা কাজ করতে হলে ওইটা আমার একটা মনের ভিতরে একটা লাগবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আমি এই কাজটা করব, এই কাজটা আমার প্রয়োজন। মানে আমার এই হাত ধরে তো এখানে কোনো উস্তাদি কোনো হাত ধরে কোনো কারো শিখাই দেয় না, এটা আমার নিজের ব্যক্তিগত থেকেই মনে মনে টার্গেট ছিল যে আমি গাড়ি চালাবো। দেখতাম যে ওস্তাদে কিভাবে চালায়, গেটে দাঁড়াইতাম না, গেটের উপরে দাঁড়াইতাম যে ওস্তাদি কেমনে কে করে না করে, এইভাবে সেখান থেকে আর কি দেখার থেকে মনের একটা ইসের থেকে, তারপরে যতটুকু দরকার ছিল বাকি ছিল এটা ওস্তাদকে জিজ্ঞেস করছি কেমনে কি করতে হবে না করতে হবে, সেটা আমার সে। মনে করেন আপনি ওস্তাদের থেকে গাড়ি চালানো শিখতেছেন, হঠাৎ করে একটা মানে গাড়ি কোনো কিছুতে একটা ভুল হয়ে গেল, তো ওই সময় ওস্তাদের যে একটা শাসনের বিষয় ছিল। হ্যাঁ, এটা তো 100বার। আমার ওস্তাদ অনেক মারছে আমাকে স্টার্টিং এ বসে, গাড়ি চালাইছি ভুল হয়ে গেছে, রানিং এ গাড়ি দিয়ে পিছনের সিটে বসছে, যদি একটু ভিড়টা মারে দিছি জোরে, জাকি লাগলো কেন, আর সেখানে স্টার্টিং এ মাইর শুরু করছে। সেটাই মাইর শুরু করে কিন্তু স্টার্টিং এ তো উঠায় না, আবার চালা গাড়ি। এরকম অনেক ঘটনা আছে, জানেন আমার ওস্তাদ আমার স্টার্টিং এ বসে অনেক মারছে, মাইরা আবার কয় যা গাড়ি চালা। আমি বললাম না, আমি আর চালাবো না, আমি হেল্পারি সুপারভাইজার করবো, গাড়ি তো চালাইতে হবে। গালিগালাজ করছে, মারছে, মাইরা আবার কয় তুই গাড়ি চালাবি, এভাবে অনেক। তো এই যে গালিগালাজ করছে, মারছে, এইগুলোর কারণে আপনার উপকার হয়েছে নাকি? হ্যাঁ, এটা তো 100বার, সেটা তো আমার শিক্ষা, সে তো আমার গুরুজন, সে তো শিক্ষা দিছে। আমার ভুল হইলে তো মা বাপে মারে। সেটাই। দেখ, তো এই মোটর ডিপার্টমেন্টে কত বছর ধরে আছেন? আমি আসছি 2008 সালের, এখন হলো 17 বছরের মোটর। তো কি কি পরিবহনের গাড়ি চালানো হয়েছে যদি ব্যানারগুলোর নাম বলতেন। আমি মহাখালীতে চালাইছিল এনা, সর্বপ্রথম চালাইছিল বিনিময়, তারপর জামালপুর মহানগর, ময়মনসিংহের শৌখিন, তারপরে মহাখালী টার্মিনালে এনা চালাইছি, দক্ষিণবঙ্গে এসে চালাইছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস, তারপরে যে দোলা পরিবহন। এই দোলা পরিবহনের সাথে কত বছর ধরে আছেন? দোলা পরিবহনের সাথে মনে হয় 5 বছর। আচ্ছা, তাহলে তো অনেক কাছাকাছি। সেটাই। মাঝে আবার কিছুদিন ছিলাম না, 2 বছর। আচ্ছা, আমি এয়ারপোর্টে চাকরি করতাম, এয়ারপোর্টের থেকে আবার চাকরি। তো এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে যদি একটা মজার ঘটনা আমাদের কাছে শেয়ার করতেন। কালকে যেরকম আমি মোড়লগঞ্জ গেছি, যত করে যাচ্ছি নামছে সবাই ধন্যবাদ মনে করেন যে থ্যাংক ইউ, সবাই হ্যান্ডশেক করে গেছে। যদি আবার সব আপনার ঠান্ডা মাথায় খুব সুন্দর করে গাড়ি চলে আসছেন, আমাদের এটার থেকে আর বড় কিছু নাই। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, তো এরকম কখনো দেখেছেন সরাসরি? আমি একবার সামনে মুখে এরকম এখন তার সিচুয়েশন আমি এখন তার পড়ি না। আচ্ছা, তো অনেক সময় হয় কি আপনি গাড়ি চালাচ্ছেন এমন সময় দুর্ঘটনা হতে যেও হয়নি, মানে দুর্ঘটনার সিচুয়েশন থেকে ফিরে আসার একটা
বর্ণনা যদি দিতেন। ধরেন এই যে এটা তো আসলে জাপানি গাড়ি ব্রেকের দিক দিয়ে ভালো, আবার আপনার অনেক দিক দিয়ে ধরেন ব্রেক আমাদের যদি হাতে ব্রেক আছে, পুশিং আছে, পায়ে ব্রেক আছে, যখন মনে করেন যে আমরা একবারে ব্রেককে কন্ট্রোল করতে পারি না, একটা সমস্যা হয়েছে, আমাদের বকেট কেটে যায় এবং অয়েল সেল কেটে গেলে তখন ব্রেকে কম হয়। এরকম সিচুয়েশন আমি এই গাড়ি নিয়েও পড়ছি কয়েকদিন আগে। আমার এক চাকার অয়েল সেল কেটে গেছে, এক চাকার বকেট গেছে, হঠাৎ ব্রেকে পাড়া দিয়েছি, ব্রেক নাই। হ্যাঁ, কিন্তু খুব সেম করে যে আর কি আমার গাড়ি কন্ট্রোল হয়েছে, সমস্যা, কারণ যেহেতু পুশিং আছে সেম করে যে তেমন কোনো সমস্যা হয় না, আমি কন্ট্রোল করতে পারছি আর কি। আচ্ছা, তো এরকম যদি হয় আরো অন্য চালকদের সাথে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে আসলে সব গাড়ি তো জাপানি গাড়ি না, অনেক গাড়ি আছে, ধরেন লিলেন গাড়ি আছে, টাটা গাড়ি আছে, আইসার গাড়ি আছে, ওদের তো আর আমাদের এই জাপানি গাড়ির মতন পুশিং নেই, ওদের তো আর ওই বকেট কাটার সিস্টেম নাই, কিন্তু ওদের আমাদের জাপানি গাড়িতে যে ব্রেক, ওদের আবার অতটা ভালো ব্রেক না। বর্তমান সময়ে রাস্তাঘাটে তো দুর্ঘটনার বিষয়টা একটু বেশি লক্ষ্য করা যাইতেছে, তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? দুর্ঘটনার কারণ শোনেন, দুর্ঘটনার কারণ হচ্ছে যেরকমের পথচারী আছে, ছোট ইজি বাইক টেক চলে, সবাই তো সতর্কভাবে চলে না, আর তার থেকে বেশি হচ্ছে আমাদের ড্রাইভারের ভিতরে কিছু গাফিলতি আছে, ধরেন যেখান থেকে গাড়িটা যাবে না আমি সেখান থেকে জোর করে ঢুকাচ্ছি। এটা নিজের সতর্ক না থাকলে আসলে এই অ্যাক্সিডেন্ট, ওই যতই বিআরটি চাপ দুক, যত পুলিশ প্রশাসন চাপ দুক, ক্যামেরা দুক, এটা হলো আমাদের নিজের ভিতরে। আপনার গাড়ি চালানো অবস্থায় কখনো এরকম হয়েছে যে দুর্ঘটনার শিকার হয়েছেন? হ্যাঁ, হয়েছে। তো এরকম একটা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমি যখন চালাই, তখন আমি সর্বমনে ওইটাই আমার ফার্স্টই হয়েছে। আমি টুঙ্গিপাড়া, তখন আমি ঘাট থাকতে গাড়ি চালাই, আমার হলো খুলনার ফার্স্ট ট্রিপ, আর একটা হচ্ছে পিরিজপুরের ফার্স্ট ট্রিপ, দুজন আমরা একসাথে আসতেছি, এই যে ডুমদা এসে আমার গাড়ি ব্রেক নেয়, কোম্পানি গাড়ি পিছিয়ে মেরে দিচ্ছে, টুঙ্গিপাড়া পিছিয়ে মেরে দিচ্ছে। তেমন ক্ষতি হয়েছিল না, আপনার সামনাটা আর কি গেছিলো, ব্রেক মারতে এসে তারপর জমে নাই, ওইখানে আমি টুঙ্গিপাড়া গাড়ি পিছিয়ে নিয়ে মেরে দিচ্ছি। তো এই গাড়ি চালানো অবস্থায় অনেক সময় হয় কি, অনেক যাত্রী বলে, উল্টাপাল্টা কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? যাত্রী শোনেন, একটা জিনিস মনে করতে হবে যে আমার গাড়িতে যদি 40 জন যাত্রী থাকে, 40 জন পাগল, আমার একা মাথা সুস্থ, আমি আমার একা এটা ক্লিয়ার করতে হবে। তো কারণ এই রাস্তায় যত পথচারী আছে তারা সব পাগল, আমি একা সুস্থ, এটা মনে করতে হবে। এইটা যদি মনে না করি, যদি যাত্রীর কথা আমি কান দিই, তাহলে আমার গাড়ি চালানো সাজে না, চলবে না, কারণ তারা পাগল হলে আমার পাগল হওয়া যাবে না। যাত্রী 40 জন যাত্রীর জিম্মা নিছি, আমি তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো, এটাই আমার কাছে অনেক। সময় অনেক যাত্রী আছে, তারা একটু তাড়াহুড়া করে, তাদের টাইম ধরে আসে যে আমরা 4 ঘন্টা ঢাকা চলে যাব, এখন রাস্তায় জ্যাম জট থাকে, আমরা রাস্তায় যাত্রী উঠেলে তখন যাত্রী অনেক কথাবার্তা বলে, চিল্লাফাল্লা করে, এটা স্বাভাবিক, যাত্রী, এটা পাবলিক সার্ভিস, এটা হবেই, তারা তাদের কথা বলবে, আমি আমার ঠান্ডা মাথা আমার ভাবে চালাই যেতে হবে। যাত্রী কথা মাথা গরম করলে গাড়ি চালানো যাবে না, তাহলে দুর্ঘটনার শিকার হতে হবে। আর আমাদের দোলা পরিবহনে যদি একটু টাইম মেনটেন করে চলি, তো আমরা টাইম টু টাইম না ধরতে পারলে অনেক কথা বলে, কাউন্টার মাস্টারকেও অনেক কথা বলে যাত্রীরা, তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমরা টাইমটা মেনটেন করার জন্য। সেই ক্ষেত্রে যদি রাস্তাঘাটে, তো আসলে শুধু আমরা একা চলি না, আরও অনেক গাড়ি আছে, একটা রাস্তায় সমস্যা হয়েছে, ওখানে জামে পড়ে থাকি, সেক্ষেত্রে ওই যাত্রীদের চিল্লাচিল্লি করলে তাদের সুপারভাইজারও কন্ট্রোল করে, এবং সর্বশেষ যখন সুপারভাইজার না পারে, তখন আমরা যদি একটা কথা বলি, ড্রাইভার যদি একটা কথা বলে, তো ওই কথাটা একটু গ্রান্ট হয়, কারণ সুপারভাইজার 10 কথা বলে, একটা ড্রাইভার যদি বলে যে ভাই আপনারা ঠান্ডা মাথা থাকেন, দেখি কত দূর কি করা যায়, আল্লাহ ভরসা, তখন যাত্রী একটু চুপচাপ হয়। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আপনি দূরপাল্লা রুটের গাড়ি চালান, তো অনেক সময় রাতে গাড়ি চালানো লাগে, তো এই রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের বিষয়ে লক্ষ্য করছেন নাকি, বা আপনার সাথে এরকম কিছু ঘটছে নাকি? না, এরকমের আসলে আমরা যখন আসছি তখন এরকমের ডাকাতি হেল্পারি সেও পাইনি, সুপারভাইজার তো পাইনি, কিন্তু শুনছি যে অনেক ডাকাতি হয়েছে, কিন্তু আমি এরকম সিচুয়েশনে এখন তো আল্লাহর মতো পড়ি না। তো এছাড়া আরেকটা বিষয় অনেক চালকরাই বলে থাকে যে অনেক সময় রাতের বেলা গাড়ি চালানোর সময় ভৌতিক যে ঘটনা ওইটার সম্মুখীন হয়, এরকম কোনো কিছু ফেস করছেন? না, এরকম ফেস করি না, তবে অনেক ওস্তাদের কাছে শুনছি যে রাস্তায় অনেক সময় মনে করেন একা ধ্যানে পড়ে গেলে মনে হয় যেন রাস্তা 4টা-5টা হয়ে যাচ্ছে, কিংবা রাস্তায় কোনো কিছু দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে, কিংবা এমনি সাদা কোনো কিছু পড়ে হাইটে যাচ্ছে, কিংবা এরকমের সিচুয়েশনে আমি এখনো পড়ি না, তবে আপনার মানুষের কাছে শুনছি যেগুলো হয়েছে, কিন্তু এখন আসলে ওরকমের নাই। আগে তো এতটা মানুষ সচ্ছল ছিল না, কারেন্ট এত ছিল না, মসজিদ মাদ্রাসা এত ছিল না, কম ছিল, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে, কিন্তু এখন তো মোড়ে সব জায়গায় সবকিছু, এখন আর ওগুলা দেখা যায় না, আর শোনাও যায় না।
সেরকম। বর্তমান সময়ে আরেকটা বিষয় লক্ষ্য করা যাইতেছে, সেটা হচ্ছে হাইড্রোলিক হরেন, যেটা নিষিদ্ধ করা হয়েছে। তো এই বিষয়টা আপনারা এই বিষয়টা হাইড্রোলিক হর্নের সমস্যা, এটাও ঠিক আছে। হাইড্রোলিক ধরেন যানজট ঢাকা শহরে যে কোনো মানুষের, ছোট বাচ্চা কাচ্চাও থাকে, হাইড্রোলিক মারলে সমস্যা। কিন্তু হাই রোডে হাইড্রোলিক ছাড়া চলতে গেলে, কারণ আমাদের যে হাইড্রোলিক, এই হাইড্রোলিক মারলেও অনেক সময় মোটরসাইকেল আলাদা শোনে না, হেলমেট মাথায় থাকে। তারপর ইজি বাইক, তারপরে ওই যে ভ্যান রিক্সা, এরা তো মনে করেন চাপতেই চায় না, হেল্পারে কত চিল্লাবে, তো হয় না। আমার যে ছোট টিটি হরে না, সেতে মনে করেন যে কেউ শোনে না। ওই হাই রোডে গেলে হাইড্রোলিক ছাড়া আসলে চলতে গেলে খুব কষ্ট, সমস্যা। মোটরসাইকেল আলা তো হেলমেট মাথা থাকে, তাদের গাড়ির টান যদি 100 থাকে, তারা তো বাইরে কোনো কিছু শোনে না, বাতাসে হাইড্রোলিক মারলেও শোনে না। সেটাই। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে, যেহেতু আপনারা এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালান, তো বাইক বলেন, প্রাইভেট কার বলেন, মাইক্রো বলেন, এইসব ছোট ছোট যানবাহনের কারণে অসুবিধা হয় নাকি গাড়ি চালাতে? হ্যাঁ, এটা তো 100 বার। ছোট ছোট, তারা তো প্রাইভেটের ড্রাইভাররা তো আসলে প্রশিক্ষণ ড্রাইভার না। আমরা যেরকম ছোটবেলার থেকে হেল্পারি সুপারভাইজার করে প্রশিক্ষণ নিয়েছি, এরা তো এখন 3000 টাকা হইলে মনে করেন যে ইন্টারভিউ দিয়ে ড্রাইভার হয়ে যাচ্ছে। লাইসেন্স নিয়ে তারা ড্রাইভ করতে থাকে, কিন্তু তারা ডাইনে যাইতে হলে কোন ইন্ডিকেটর দিতে হবে, বামে যেতে হলে কোনটা দিতে হবে, এটা তো তাদের অতটা একটা নলেজ নাই। পরিবহনের ড্রাইভারকে যেরকম একটা নলেজ আছে, ওই অন্য ছোট ছোট গাড়ির অত ড্রাইভারকে অত নলেজ না। আচ্ছা, তো এই সব ছোট ছোট গাড়ির চালকদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? ছোট ছোট গাড়ি চালকরা তারা যেভাবে চালায়, ওই তার সাথে তাল মিলে আমাদের চলতে হবে। কারণ আমি একটা কথা বললাম যে রাস্তার সবাই পাগল, আমি সুস্থ। ওরা মনে করেন যে বুঝতে হবে যে ও ডাইনে টিকেট আছে, কিন্তু ও যে কোন দিকে যাবে এটি ও আর নিজেও জানে না। এরকম সিচুয়েশন অনেক সময় হয়। হ্যাঁ, ডাইনে টিকেট আছে, তাহলে ও ডাইনে যাবে, আমি বামে ধরি, দেখলাম যে ওই বামে যাচ্ছে, তার মানে ওই ইন্ডিকেটার দিয়ে আমার কি বুঝাইছে ও জানে আর আল্লাহ জানে, আমি বুঝি নাই। ওইটি হিসাব করে আমার যাইতে হবে আর কি। সেটাই। যাক, তো আরেকটা বিষয়, রাতে গাড়ি চালাতে গেলে অনেক সময় অসুবিধায় পড়তে হয়। এই যে গাড়িতে অতিরিক্ত পরিমাণে এলইডি লাইট লাগানো থাকে, এই কারণে আপনারা অসুবিধায় পড়েন নাকি? না, এলইডি লাইট তো আসলে এখন যত গাড়ি আছে সব গাড়ি এলইডি লাইট। এলইডি লাইট তো আসলে একটা সমস্যা। এলইডি সাদা লাইট যদি কারো চোখে পড়ে তার একটু দেখার সমস্যা, কিন্তু এখন মোটামুটি সবাই, যত গাড়ি আছে সবারই এলইডি লাগানো, তাতে আর কি সেরকম একটা অসুবিধা না। ও যদি আমরা হেঁটে বাড়ি দিলে, ওই ড্রাইভার বুঝতে যে না ও আমার লাইট মনে হেঁটে আছে, ও ডিভারে দিলে তখন আমাদের যাতায়াতের সমস্যা নেই। আর অনেক ড্রাইভার আছে হয়তো বোঝে না, ধরেন ট্রাকের ড্রাইভার যারা আছে, ওরা তো ওই হেডে দিয়ে রয়েছে, বোঝে না, ওরা হেড ধরে আছে, তখন ওইটা আমার একটু সেভ করে যাওয়া লাগে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনারা অনেক যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেন, এবং অনেক যাত্রীদের আছে আপনারা ঘুরতে নিয়ে যান, তারা ফ্যামিলি সহ এক এক জায়গায় ঘুরতে যায়। তো আপনাদের ইচ্ছা করে না যে আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া? এটা তো সবাই একটা আছে, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া, সবাই যায়, অনেক মানুষই যায়, আমরাও যাই। হ্যাঁ, যাই তো, আমরা তো অনেক সময় যাই, ছেলেরা স্কুলে লেখাপড়া করে, তাদের পিকনিক হয়, ওখান থেকে তো আমরাও যাই ঘুরতে। আচ্ছা, যেহেতু একটা কোম্পানিতে জব করেন, তো এই কোম্পানির মাধ্যমে যাওয়ার কোনো? না, এই কোম্পানির মাধ্যমে আমার এখন তো যাওয়া হয় না। আর দুঃখী যদি আগামীতে যাওয়া হয় তাহলে চেষ্টা করবো আর কি যাওয়ার জন্য। সবাই যদি যায় তো আমরাও যাবো না, কোনো সমস্যা কি? তো বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো এই গাড়িটা সম্পর্কে ভালো এবং খারাপ দিক যদি বলতেন আমাদেরকে। 1J গাড়ি আসলে বাংলাদেশের যত গাড়ি আছে 1J গাড়ির উপর কোনো তুলনা নেই। আমরা তো অনেক লিলেন গাড়িও চালাইছি, টাটা গাড়িও চালাইছি, হাইসের গাড়িও চালাইছি, কিন্তু 1J গাড়ি জাপানি গাড়ির মতো চালাই মজার আর কোনো গাড়ি নেই। আচ্ছা, সর্বশেষ এটা হলো 1J। যত মার্সিডিজ ব্র্যান্ড, যত ব্র্যান্ডই আসুক, 1J-র উপরে মজার কোনো গাড়ি নেই। আচ্ছা, তো এই গাড়িটার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে নাকি? হ্যাঁ, বৃষ্টির সময় সব গাড়ি দুর্বলতা, তার ভিতরে অনেক টাটা লিলেন গাড়ি মোটামুটি চালান যায়, কিন্তু 1J গাড়ি একটু সমস্যা, বৃষ্টি হলে ও মোচড় পারে। সেই হিসাব করে মনে করেন যে আমরা তো হাইওয়েতে স্পিড লিমিট দেওয়া হচ্ছে 80, আমরা তো 100 চালাই, 80ও চালাই, 90ও চালাই, যেখানে যে রকমের সেরকম চালাই। বৃষ্টির সময় ধরেন 50-60 এভাবে যাওয়া লাগে। তারপরে যদি কন্ট্রোল না হয়, তখন ওই যে পুশিংয়ে হলে আমরা বৃষ্টির ভিতরে একটু কন্ট্রোলটা আর কি ভালো হয়। বৃষ্টির ভিতরে তাফালিং করা যাবে না, খুব ঠান্ডা মাথায় চালান লাগবে। আচ্ছা, তো বৃষ্টির মধ্যে আপনি কখনো রিক্সের ভিতরে পড়েছেন নাকি, যে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারলো বা এরকম কিছু, আপনার ইমার্জেন্সি ব্রেক চাপা লাগবে, চাপার পরে আপনার গাড়ি 5 লাখ ঘুরে গেল, এরকম কিছু? হ্যাঁ, এটা 1J জাপানি গাড়ি চালালে এটা রাস্তায় প্রায় এরকমের হয়, মোটামুটি পড়ছে সিচুয়েশন এরকম একটা ঘটনা যদি আমাদের কাছে শেয়ার করতে। এই যে 5 এই যে সূর্যনগর, আমি তখন টুঙ্গিপাড়া এক্সপ্রেস চালাই, ওই পুলিশের গাড়ি যাচ্ছে বৃষ্টির ভিতরে, আমিও যাচ্ছি, তা আমার গাড়ির টান মনে হয় 60-70 ছিল। পুলিশের গাড়ি তখন একটা বামে কাটা ছিল, ওখানে ওই যে 5 থানায় যাওয়ার ওখানে একটা কাটা ছিল, এখন নাই। ওই কাটা দিয়ে পুলিশের গাড়ি আমার সামনে, আমি আর পিছিয়ে যাচ্ছি, কিন্তু পুলিশের গাড়ি ফট করে বামে নিছি,
বামে নিলে তো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু ইমার্জেন্সি ব্রেক মারলে পিছলা ঘুরে যায় সামনা আর কি আইল্যান্ডের লগে লাগে যায়। হ্যাঁ, তবে এমনি তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, গাড়ি কন্ট্রোল। তো এইখানে সে তো প্রশাসনের লোক ছিল, তার তো বোঝা উচিত ছিল যে পিছনে একটা গাড়ি আছে। ওইটা তার ওসি, আমরা যখন ওখানে আমাদেরকে থানায় নিয়ে গেছিল, 5 থানা নিয়ে গেছিল, যে কি হয়েছে ওসি স্যার যখন জিজ্ঞাসা করতে, তার কনস্টেবল যারা ছিল তারাও বলছে যে এখানে ওই পরিবহনের ড্রাইভারের কোনো দোষ না, দোষ আমাদের ড্রাইভারের। তাই আর অনেক বেশি কথা বলছে, তারপরে পরে পানিশমেন্ট কি দিয়েছে না আমরা তো জানি না, তবে তার অনেক বেশি কথা বলছে যে তুমি কয়দিন ধরে গাড়ি চালাও, তুমি কি প্রশিক্ষণ ড্রাইভার, ওসি স্যার জিজ্ঞাসা করছিল। তা আসলে পুলিশরা তো ওইভাবে আমাদের মতন হেল্পারি সুপারভাইজার করে তো ড্রাইভার না, তারাও ওইভাবে ওইখানে ট্রেনিং দিয়ে ড্রাইভার আছে, ও ফট করে বামে নিছে। তো বর্তমানে তো আপনি দোলা পরিবহনের সাথে আছেন, যে আপনি একটু আগেই বললেন যে দীর্ঘ 5 বছর যাবত এই কোম্পানির সাথে আছেন। তো এই দোলা পরিবহন সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। দোলা পরিবহনের সাথে আমি 5 বছর, মাঝে তো 2 বছর ছিলাম, এটা তো বললাম। যাই হোক, তবে অন্য যত পরিবহন চালাইছি তার থেকে এখন মোটামুটি দোলা পরিবহন আছে, এখানে অনেক সুন্দর ভালো আছি, সবার সাথে তাল মিলিয়ে চলতেছি, আমরা সুযোগ সুবিধাও পাই। ঠিক আছে, আমি যদি বলি যে ভাই আমার আজকে আমার সমস্যা, আমি ছুটিতে দরকার, আমি আজকে যাইতে পারবো না, বলে ঠিক আছে, মানে অসুস্থ ফিল করলে যদি বলি যে ভাই আমি যাবো না, অন্য কোম্পানিতে সিরিয়াল মতন টিপে যাইতে হবে, না হলে মানে অনেক কথা বলে, কিন্তু আমাদের এখানে আমরা অনেক সুযোগ সুবিধা পাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক সময় হয় কি, অনেক যাত্রীদের কাছে টাকা পয়সা থাকে না, মানে আপনি গাড়ি ছাড়বেন, এমন মুহূর্তে একজন মানুষ এসে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন, সেই ক্ষেত্রে আপনার কি করার থাকে বা আপনার কোম্পানি? সেক্ষেত্রে কোম্পানি ধরেন 500 টাকা ভাড়া হইলে যদি বলে যে আমার কাছে 200 টাকা 300 টাকা আছে, তখন আমরা শেয়ার করি, যে আপনার কাছে কি আর নাই, তখন আমরা গাড়িতে নিয়ে যাই, তো উঠে তারপরে সুপারভাইজারে বলি যে আপনি, আমাদের তো কল সেন্টার আছে, ওখান থেকে এলটি দিয়ে টিকিট দেওয়া লাগে, তখন আমরা বলি যে আপনি বলেন যে ওর কাছে টাকা নাই, কি বলে, তখন আমাদের কোম্পানিও বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তারপর যদি তার কাছে মোটেও না থাকে, তাও আমরা ফ্রিতে নিয়ে যাই। যাক, আলহামদুলিল্লাহ। এটাই তো আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে ভিডিও করে বাস লাভাররা কম বেশি, এই বাস লাভারদেরকে উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে নাকি, এবং তাদেরকে কেমন চোখে দেখেন? তারা তো আমাদের খারাপের জন্য না, তারা ভালো, তারাও ফিল করে, আমরাও ফিল করি, আমাদের সাথে অনেক সময় হেড ডিফার দিতে বলে আমরা ডিফার দিই, আমাদেরকে দাঁড়াই, আমাদের সাথে হ্যান্ডশিপ করে, তো আমাদের সার্ভিসটা তারা দেখাচ্ছে এবং তারাও খুশি হচ্ছে, আমরাও তাদের সাথে হ্যান্ডশিপ করে, আমাদের চিপস খায়, আমরাও ব্রেক করে নিই, সমস্যা নেই, এরা আমাদের খুব। তো অনেক সময় হয় কি, এই ভিডিও করার সময় অনেক বাস লাভাররা রাস্তার মাঝে চলে আসে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যদি মাস্টার রাজে চলে এসে সে তার জীবনের ঝুঁকি নিয়ে, এটা ঠিক হবে না, কারণ কি আমি তার দেখতেছি যে সে আসছে, কিন্তু পিছনের থেকে আরেকটা আসলে সে তার খেয়াল করবে না, সেটাই, এটা তো আসলে সমস্যা হয়ে যাবে। তারা সাইডে দাঁড়াইয়া, আমার সামনে এখন তার পড়ে না যে মাঝে চলে আসতে, সাইডের দিকে তারা ভিডিও করুক, এটা এটাই। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আবারও জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।